আচ্ছা, মার্চেন্ডাইজিং এর কোর্স কন্টেন্ট কি আগের দিন ডিসকাস করছি? না। আচ্ছা, তাহলে সংক্ষেপে একটু করে ধরতেছি। এই মার্চেন্ডাইজিং কোর্সটা আগে আপনাদের সিনিয়ররা 2 ক্রেডিট করছে। আমরা তো ক্রেডিট বুঝি, 2 ক্রেডিট মানে কি? 2 ঘন্টা। সপ্তাহে 2 ঘন্টা। আর এখন এই সাবজেক্টটা সিলেবাসটা আরো বড় করা হয়েছে। বড় করার পরে এটা এখন সপ্তাহে কয় ঘন্টা হয়? 3 ঘন্টা। 3 বলছেন? আমি 2 শুনছি। আমি খেয়াল করি আমার। আচ্ছা, তো তাইলে আগের যে সিলেবাসটা সেই সিলেবাসের সাথে এখন নতুন কিছু পড়ার টপিক যুক্ত হয়েছে। যুক্ত হয়ে টোটাল এখন 3 ঘন্টা হচ্ছে আমাদের এই কোর্সটা ক্রেডিট আওয়ার করা হয়েছে। তাহলে এখানে কি কি আছে? এখানে এখন যে জিনিসটা নতুন যুক্ত হয়েছে অ্যাপারেল বিজনেস। অ্যাপারেল বিজনেস নিয়ে নতুন লেখাপড়া যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পর এখানে একটা ক্রেডিট বাড়ছে যে কিভাবে আমরা বিজনেস স্টার্ট করতে পারি বা বিজনেস সম্পর্কে যে বিজনেসগুলো কি কি রকমের হয়, গার্মেন্টস বিজনেসগুলো, অ্যাপারেল বিজনেসগুলো, এগুলোর প্রকারভেদ। আর তাছাড়া আমরা আস্তে আস্তে কি পড়বো, এরপর আমরা হচ্ছে আস্তে আস্তে মার্চেন্ডাইজিং এর বেসিক, আমরা অ্যাপারেল বিজনেস যখন পড়ে ফেলবো, মানে মিড টার্মের সিলেবাসে এটা কভার হবে। তারপর মার্চেন্ডাইজিংটা কি মূলত, যেমন এই যে আজকেও একটা ওয়ার্ড ক্লাসে ইউজ হয়েছে, এই যে আপনারা হচ্ছে ওই যে চমকে এক্সাম্পল দেওয়ার সময় কিছু একটা বলছিলেন। তো মার্চেন্ডাইজিংটা মূলত কি, এটার বেসিকটা কি, এটা আমরা এই সিলেবাসে জানবো। তারপরে মার্চেন্ডাইজিং এর প্রকার কি, কয় রকম, কারণ শুনি বাইং হাউসেও মার্চেন্ডাইজার আছে, ট্রেডিং হাউস বা বাইং হাউস, যেমন আপনাদের সিনিয়র ইকবাল কোথায় জব করে জানেন না? ইকবালের সাথে কথাবার্তা চেনা জানার কথাবার্তা নাই। আচ্ছা, যাই হোক, তো বাইং হাউসের মার্চেন্ডাইজারও আছে, আবার হচ্ছে ফ্যাক্টরি মার্চেন্ডাইজারও আছে, আবার ফ্যাশন মার্চেন্ডাইজারও আছে। তো আমরা এই মার্চেন্ডাইজিং বেসিক্সে গিয়ে মার্চেন্ডাইজিং এর বেসিক ফ্লো চার্ট আর এটার যে বিভিন্ন প্রকারভেদ, এদের কি কি যোগ্যতা থাকতে হয়, কি কি দক্ষতা থাকতে হয়, এদের কাজ কি কি, বেসিক্স এগুলো জানবো। আচ্ছা, জানার পরে তখন আস্তে আস্তে আমরা কিসে যাব, তখন আমরা হচ্ছে মার্চেন্ডাইজাররা মূলত যে একটা বড় যে একটা আয়োজন করে, একটা জিনিস নিয়ে কাজ করে, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে স্যাম্পল। আমরা কি শুনছি যে মার্চেন্ডাইজাররা বিভিন্ন রকমের স্যাম্পল ডেভেলপ করে? জি স্যার। এবং গার্মেন্টস একটা আরএমজি ফ্যাক্টরিতে বা একটা টেক্সটাইল আর আরএমজি কম্পোজিট ফ্যাক্টরিতে একটা ডিপার্টমেন্ট থাকে, স্যাম্পল ডিপার্টমেন্ট। আমরা কি নাম শুনছি নাকি আন্দাজে বলতেছি? হ্যাঁ শুনি স্যার, পরিচিত বলতে স্যার। হ্যাঁ, যারা শুনে নেই তাদেরকে আমি বলতেছি যে হ্যাঁ, মানে রাফিজারের কথা বিশ্বাস করেন যে একটা ডিপার্টমেন্ট থাকে, ওটা হচ্ছে স্যাম্পল ডিপার্টমেন্ট। এবং ওখানে সবচেয়ে বেস্ট ওয়ার্কার যারা হচ্ছে সব মেশিন চালাইতে পারে এবং যাদের কাজ সচরাচর ভুল হয় না, যাদের ডিফেক্ট হয় না, এইসব ওয়ার্কাররা ওই ডিপার্টমেন্টে থাকে। ওদের কাজ একটাই, বেশি কিছুই না। ওদেরকে হচ্ছে ওই যে ছবি দিয়ে দেওয়া হয় বা ওদেরকে হচ্ছে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়, ইনফরমেশন দিয়ে দেওয়া হয়। যে টেক প্যাক দেখাইছিলাম না? একদম প্রথম স্যাম্পলটার ক্ষেত্রে এই যে জাস্ট একটা ছবি আসবে, সেই ছবি অনুযায়ী প্যাটার্ন বানাইতে হবে। প্যাটার্ন আছে, এটা তো সিম্পল, যেমন এই ঘড়িটাই ধরতেছি। আচ্ছা, তাহলে এই হুডিটাই যদি আমরা ধরি এক্সাম্পল, এই হুডিতে আমার যে নরমাল একটা ট্রেডিশনাল টি-শার্ট, সাইডটা দেখেন সবাই, ওর যে এই যে স্পেশালি ওর ওয়েস্ট কোমর এরিয়াটা কি মোটামুটি ফ্ল্যাট না, চতুর্ভুজ টাইপের না? এবার আমরা এই হুডিটা দেখি, হুডিটা কি কার্ভ, এবং জাস্ট নরমাল কার্ভ না, এটা হচ্ছে অতিরিক্ত স্পেস দেওয়া হয়েছে, একটু মোটা, একটু জায়গা বেশি রাখা হয়েছে। আর এমনি যে শার্টগুলো আপনারা দেখেন, আমি আরেকটা অন করি,
এই শার্টটা যদি আমরা দেখি, এই শার্টের ওয়েস্টটা কি মানে সোজা, মানে এটা কি সমতল সমান নাকি এটা কার্ভ, এটা ভিতরের দিক দিয়ে কার্ভ, আর ওরটা হচ্ছে একদম ফ্ল্যাট, আর আমি যে টেমপ্লেটটা বের করলাম এটা কি বিপরীত সাইড। তো তাহলে আমার অবশ্যই আমি হচ্ছে যখন কাটিং করব এই স্যাম্পল তৈরি করার জন্য আমাকে বাইরের প্যাটার্ন বানাবো, আমাকে এই জিনিসটা মাথায় রেখে প্যাটার্ন বানাতে হবে যে আমার প্রোডাক্টটা গোল্ড হয়ে সেলাইটা আমার ফাইনাল যে প্রোডাক্টটা হবে এটা দুই সাইড গোল্ড হয়ে মিলবে, ওর মতো ফ্ল্যাট হয়ে মিলবে না। এটা এই নির্দিষ্ট স্টাইলের ডিজাইন হতে পারে, যেমন ড্রপ শোল্ডার কি আমরা চিনি? ড্রপ শোল্ডার চিনি না এমন কেউ আছে? সুবর্ণা চিনি কি কস আমরা বললে ছিল না ও যে কই রাখে এই যে চমন তো কই রাখে ওই ও হ্যাঁ অবশ্যই হ্যাঁ বুঝতে পারছি এই যে যেই হাতাটা এই জায়গা থেকে শুরু হইতো, হাতাটা কোন জায়গায় চলে আসছে? কাঁধের নিচে চলে আসছে, মানে হাতাটা হাতের এখানে থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে ড্রপ শোল্ডার। তো এইটা এরকম যখন আমাকে একটা টেকনিক্যাল প্যাকেজ, এটাকে টেকনিক্যাল প্যাকেজ বলে, এটা যখন আমাকে বায়ার দিবে সেটা প্রথমে ওই যে প্যাটার্ন মাস্টার বা ক্যাড, ওই ক্যাড ডিপার্টমেন্ট, ওইটা আরেকটা ডিপার্টমেন্ট, ওই যে বললাম যারা ওই যে সিএলও, তারপরে হচ্ছে অপটিটেক্স, তারপরে হচ্ছে লেকট্রা, এইসব সফটওয়্যারের কাজ করে, ওদের কাছে আসবে টেক প্যাকটা, এসে বলবে যে এরকম আমাকে টেমপ্লেট বানাই দাও। টেমপ্লেট মানে কি? প্যাটার্ন, বেসিক প্যাটার্ন। 13 ব্যাচ আমি পড়াইছিলাম মনে আছে, যে 14 ব্যাচের অ্যাপারেল ওয়ান মর্তুজা স্যার ছিল, আর 12-13 আমি দিছিলাম অ্যাপারেল ওয়ান। তো মনে আছে বেসিক প্যাটার্ন একদম ছবি দেখে, হ্যাঁ ছবি দেখে যে প্যাটার্নটা বানানো হয়, মানে এই যে ডিজাইন দেখে, এটা হচ্ছে বেসিক প্যাটার্ন। বেসিক প্যাটার্ন দেখে যেটা বানানো হয় সেটা হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন, আর ওয়ার্কিং প্যাটার্ন দেখে ফাইনাল যেটা বানানো হয় সেটা হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন। কে বলছে শুনুন? স্যার অনেক বলেছেন সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ সেকেন্ড না, 13 ব্যাচের ফার্স্ট সেমিস্টার ছিল মনে হয়। আচ্ছা 12 ব্যাচের থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। তখন স্যার ইন্ডাস্ট্রি ট্যুরে গেছিলাম স্যার, তখন এটা দেখেছি। হ্যাঁ ওই সেমিস্টারে ট্যুর ছিল। আচ্ছা তো তো যেটা বলতেছি যে এই প্যাটার্নগুলো ক্যাড ডিপার্টমেন্ট থেকে স্যাম্পল ডিপার্টমেন্টের কাছে আসবে, স্যাম্পল ডিপার্টমেন্টের কাছে আসলে স্যাম্পল ডিপার্টমেন্ট এই অনুযায়ী স্যাম্পল বানাই দিবে। সেই স্যাম্পল তখন মার্চেন্ডাইজার কি করবে? বায়ারের কাছে পাঠাবে। বায়ার তখন স্যাম্পলটা দেখবে, দেখে বায়ারের পছন্দ হলে অ্যাপ্রুভড, পছন্দ না হলে বায়ার বললো যে আপনার এই যে এই স্লিপটা গোল হয় নাই, আরেকটু গোল করেন, কার্ভটা বাড়ান, কার্ভ বুঝি তো আমরা, বাঁকটা আরেকটু বাড়ান, আরেকটু সার্কুলার করলাম। তারপর হচ্ছে বলতেছে এই যে এই সেলাইটা এখানে টপ স্টিচ দিয়ে, এটা কি টপ স্টিচ না? টপ স্টিচ বুঝি আমরা, এরা বুঝে, সাইফরা বুঝে টপ স্টিচ। হ্যাঁ ওদের অ্যাপারেল 2 পাইছি তো, আবার 12-13 অ্যাপারেল 2 আমি পড়াই। আগেরগুলো ভুলে যাবেন তোমরা। আমাদের একটা দুনিয়া এই যে এটাকে কি বলে? কলার রিগ। এবার কলার রিগের উপর দিয়ে যদি আমি সুতার একটা কাজ করে দিই, জাস্ট একটা সুতার সেলাই, হ্যাঁ আছে কিনা আমরা, হ্যাঁ ওই যে চমন করলো, তাহলে চমন এখন যেটা দেখতেছে এটা টপ স্টিচ। সুবর্ণা পিছনে দেখো, হাত সরালে হাতটা দিয়ে রাখছে তোমরা দেখাবে এখন চিনা যাচ্ছে টপ স্টিচ? চিনা যাচ্ছে? হ্যাঁ। তো তাহলে এই যে এই টেমপ্লেটের টপ স্টিচ কোন জায়গায় আছে? আমাদের না ওটা ফর্ম হ্যাঁ কোন জায়গায় দেখতেছি নিচে এখনো, তাহলে আমরা মনে হয় দেখি নাই। স্যার এই যে ও এখানে পকেট আছে স্যার, এখন দেখছি স্যার। এই যে হ্যাঁ টপ স্টিচ কি আমরা পাইছি? ফর এক্সাম্পল বায়ার কারেকশন দিল যে এই টপ স্টিচটা এক সুতা দিয়ে না দিয়ে ডাবল সুতা দিয়ে দাও, ডাবল নিডেল টপ স্টিচ দিয়ে দাও, তাহলে আরেকটু গাঢ় হবে, দেখতে সুন্দর লাগবে। তো তাইলে আমি ওই কারেকশনগুলো নিলাম,
মানে মার্চেন্ডাইজার কারেকশন নিয়ে আমি আবার স্যাম্পল ডিপার্টমেন্টে গিয়ে কারেক্টেড স্যাম্পল বানাই ওটা আবার পাঠাইলাম। এইভাবে অনেক রকম স্যাম্পল আমাকে পাঠাইতে হবে, পুরা 1500 রকমের স্যাম্পল গার্মেন্টসে হয়। আর একটা অর্ডারের ক্ষেত্রে সচরাচর 5 থেকে 6টা স্যাম্পল করা হয় একটা গার্মেন্ট অর্ডারের জন্য। তো সেগুলো আমরা কোথায় করব? স্যাম্পল বিভিন্ন রকমের যে স্যাম্পল এবং স্যাম্পলের ফ্লো চার্ট আছে পুরো অর্ডারে। প্রথম স্যাম্পলটা বায়ার স্যাম্পল অ্যাপ্রুভ হলে তারপরে আসে হচ্ছে ফিট স্যাম্পল, যে এটা ফিট হচ্ছে কিনা। তারপরে আসে সাইজ সেট স্যাম্পল, ওই ফিট স্যাম্পলটাই এম এর জন্য একটা, এল এর জন্য একটা, এক্সেল এর জন্য একটা, এরকম করে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এর জন্য একটা, এইভাবে সাইজ সেট স্যাম্পল করা হয়। সাইজ সেট স্যাম্পল যদি অ্যাপ্রুভ হয় এরপর করা হয় প্রি প্রোডাকশন স্যাম্পল অ্যাপ্রুভাল হইলে তখন প্রোডাকশনে চলে যায়। প্রোডাকশনে যাওয়ার পর টিওপি স্যাম্পল, টপ অফ প্রোডাকশন স্যাম্পল, এটা তৈরি হয়। এটা অ্যাপ্রুভাল হলে তারপর হচ্ছে শিপমেন্ট করার আগে শিপমেন্ট স্যাম্পল পাঠানো হয়। তো আমরা এগুলো এই চ্যাপ্টারটায় পড়ব। স্যার এখন তো স্যার ট্রেন্ডে চলছে স্যার ড্রপ শুটার। স্যার ড্রপ শুটার করে স্যার কোন ট্রেন্ড আসতে পারে স্যার? এগুলো নিয়ে অলরেডি এগুলো নিয়ে ল্যাবরেটরিতে ওই কেমিক্যাল মিশায় কাজ করতেছে অলরেডি, যে এরপরে কোন ফ্যাশন আসবে এগুলো নিয়ে যারা কাজ করে ফ্যাশন মার্চেন্ডাইজার। এবং এই ফ্যাশন মার্চেন্ডাইজার যারা, ওরা হচ্ছে নিজেরা যেটা আবিষ্কার করে বা আবিষ্কার মানে ওরা যেটা ইয়ে করে আর কি, ক্রিয়েট করে, হ্যাঁ কাস্টমাইজ বা ক্রিয়েট, ওরা যে নতুন ফ্যাশনটা তৈরি করে সেই ফ্যাশনটা ওরা কি করে, ওরা হচ্ছে প্রতি বছরে একবার বা দুইবার ওই এক্সিবিশন করে, সামারে অথবা ফলে অথবা উইন্টারে। সামারে সামার কালেকশন নিয়ে আসে, ফলে ফল কালেকশন নিয়ে আসে, উইন্টারে উইন্টার কালেকশন নিয়ে আসে। যেমন বাংলাদেশে একটা না মানে মোটামুটি বিখ্যাত, এখন অনেক চলে আর কি, একটা ফ্যাশন উইক হয়, নাম কি? অর্ক ফ্যাশন উইক। ওখানে ওগুলা কি, হ্যাঁ মানে ওইটা অর্কা বলে না অর্ক বলে। এটা কি আমরা চিনি, আইডিয়া আছে? তো ওখানে ফ্যাশনগুলো কি সব মানে পছন্দসই হয়? স্বাভাবিক, মানে ওরা যেটা প্রডিউস করবে, ওরা 100টা প্রডিউস করলেন 99টাই সাধারণ মানুষ হয়তো অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে অনেক কিছু আছে। এখানে রিলিজিয়াস ভ্যালু আছে, কালচারাল ভ্যালু আছে, ট্রেডিশন আছে, যে একটা এলাকার মানুষ তারা ট্রেডিশনালি কেমন ড্রেস করে, ওইটার উপর আবার আবহাওয়ার ভূমিকা আছে, যে এখানে কি মানে উষ্ণ এলাকা, উষ্ণ আবহাওয়া নাকি মৌসুমী আবহাওয়া নাকি নাতিশীতোষ্ণ নাকি শীতল, সেই অনুযায়ীও ড্রেস আপে বা কালচারে চেঞ্জ আসে। এগুলো দেখে ফ্যাশন ডিজাইনাররা যেগুলো বানানোর পরে এই কোম্পানিগুলো আড়ং বা হচ্ছে সেইলর, বাংলাদেশের 10টা ব্র্যান্ড নাম বলুন। ইজি, আচ্ছা এটা নবরূপা, হ্যাঁ নবরূপা, তারপরে আরো স্যার যারা হ্যাঁ অঞ্জন, ওরা একটু প্রেডিকশন করে যে রোজার ঈদ তো চলে গেল, এমনকি পয়লা বৈশাখও চলে গেল, নেক্সট কি আছে? কুরবানি ঈদ, কিন্তু ওই ফ্যাশনের জন্য পূজা আছে। হ্যাঁ এই দুর্গা পূজাকে সামনে রেখে তারা তখন ট্রাই করবে যে 2026-এর কালেকশনে কি কি আনতে পারে, কি কি চেঞ্জ, কি কি ভেরিয়েশন আনা যায়। পাখি ড্রেস কি এটা মানে এরকম করতে করতে পাখি ড্রেস কি 2017 না 16 অনেক আগে, আরো আগে 14 13 14 দিন আরো বল 16 কি চলা চলছে স্যার, স্যার জিডিক ড্রেস, তারপর স্যার মালাইকালি মানে স্যার ওইখান থেকে স্যার স্যার ওইখান থেকে আমার বাকি ড্রেস স্যার আর বাবা স্যার 12,000 টাকা ড্রেস। আর আপনারা তো নিজেদের গুলো বলতেছেন না, যে আপনাদের যে মাইকেল জ্যাকসন টেডি শার্ট আসলো, টেডি স্যার তো স্যার একবার নিয়ে নেন স্যার যখন স্যার মাইকেল জ্যাকসন স্যার প্যান্ট আসছে স্যার টেডি একটা অনেক চলছে, এটা সিরিয়াসলি অনেক চলছে। টেডি ডিভিশন মাইকেল জ্যাকসন স্যার চেঞ্জ হলো প্যান্ট। তারপরে এখন এই যে আরেকটা জিনিস নাকি চলতেছে, আমাকে সেদিন কে যেন বললো, স্যার জুতো জুতো স্যার চেলসি বুট আর চিন্তা করে গেল আগের ক্লাসে তো মনে হয় বলতেছিলাম, এই যে বেল বটম প্যান্ট, ইয়া এটার এটাই নাম তো বুটকাট প্যান্ট স্যার বুট বুট কাট। কাট আর এটা স্যার না এটা পুরো খেলবা না এবারই যে আমি তো করি না এবারই যে সব ছেলেরা সব ছেলেরা স্যার প্যান্ট পরে স্যার শান্তি আছে স্যার পেন্ড করছে স্যার কোন জিনিস কারে মানে বলছে এর মধ্যে তো রকম আছে না স্যার
দেখছি কয়েকদিন করতে আর একটা জিনিস আমি ওই এটা কিন্তু আগের ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা হয়েছিল, তো এটা আমি আবার বলতেছি, ফ্যাশন বা দুনিয়ার মোটামুটি সবকিছুই চক্রাকারে কিন্তু আসে। হ্যাঁ তো সেই দিক থেকেও নিজেরা প্রেডিক্ট করতে পারেন যে ওই 1970-80-তে কি কি পপুলার ছিল এখন আবার হয়তো ব্যাক করবে। যেমন মাঝখানে মাঝখানে কি করা শুরু করলো যে ছেলেরা হচ্ছে ওই প্যান্ট ন্যারো প্যান্ট পরা শুরু করলো, এখন আবার বুক কাট করতেছে। ওটা কি দুটোই কনফ্লিক্টিং না, বিপরীত না? আবার ছেলেরা হচ্ছে কি করা শুরু করলো, তারা হচ্ছে ওই যে হাত কাটা শার্ট কিন্তু ওই যে একদম টপ বাটনও মারা শুরু করলো। এটা আমাদের সময়কার আর কি, মানে আমরা যখন এটা 2014-15 কথা বলতেছি, ওই টাইমে আমার ফ্রেন্ডরা যারা ফ্যাশন নিয়ে খুব সচেতন ছিল ওরা দেখতাম যে এরকম মানে গেট আপ চেঞ্জ করতেছে। একদিন দুইটা বোতাম খোলা থাকে, আরেকদিন সব বোতাম মারা থাকে। এক এক দিনের এক স্টাইল এক এক রকম আর কি। ওই ব্যাগই স্যার ফ্যাশনের জন্য স্যার বলা স্যার বেশি বিখ্যাত কারণ কোন কোম্পানি বা কোন সংস্থা কার বেশি বিখ্যাত তাদেরটা স্যার সবসময় চলে। এটা হচ্ছে কন্টিনিউয়াস কম্পিটিশন, এখানে কেউ একক। তবে আমি এগুলো বলতে পারি যে ফ্যাশন হাউস আছে না, ফ্যাশন ব্র্যান্ড আছে না, যেমন হচ্ছে আরমানি, তারপরে হচ্ছে ভার্সাচি, আরমানি নাম তো ভার্সাচি, তারপরে হচ্ছে আরমানি নাম ছিল। ডিওর, ক্রিস্টিনা ডিওর, ফিমেল আইটেম, এবং ওরা হচ্ছে পারফিউমের দিকেও চলে গেছে। আরমানিটা শুনতে পারি। আমাদের স্যার লাগে যেন বিখ্যাত সেখানে র্যালফ লরেন, গুচি, স্যার লুইস বুটন স্যার লুই ভুটন, এগুলোই আর কি যে ফ্যাশন হাউস যেগুলো। এখন তো স্যার মনে স্যার লুইস বুটন স্যার রাজত্ব করতেছে বেশি। সবাই ওই যে সবাই কম্পিটিটর। এবং নাম কইছি সবগুলো আরো মজার বিষয় হচ্ছে এখানে কেউ কেউ ছিল একজন আরেকজনের স্টুডেন্ট। আমি ওগুলো সেদিন স্টাডি করছিলাম, কিন্তু মানে আর ইতালিয়ান তো এই যে ফ্যাশন হাউসগুলো এগুলোর অরিজিন ইতালি থেকে বেশি। এই যে ভার্সাচি, লুই ভুটন, আরমানি সবই কিন্তু ইতালিয়ান, ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার। এবং এই যে একজন আরেকজনের স্টুডেন্ট, মানে এর কোম্পানিতে ও চাকরি নিয়েছিল, চাকরি নিয়ে ও নিজে সেপারেট হয়ে গেছে একটা সময় পরে। এগুলো সব 1950 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কাহিনী। শ্যানেলের স্টোরি সেদিন পড়তেছিলাম। এ হচ্ছে জার্মানির পক্ষে ছিল, এই যে শ্যানেল। পারফিউম জন্য এই যে কোকো স্যার একটু দাঁড়ান, এটা কি কর কি দেখ সব তো বলছো কেন তো একে নিয়ে যেমন ইয়ে করা হয়েছে, এই হচ্ছে নাৎসি জার্মানি, যারা আমেরিকাতে কিন্তু এটা অনেক বড় একটা ক্রাইম। নাৎসি। হ্যাঁ, যারা হচ্ছে নাৎসি জার্মানিদের পক্ষে ছিল, তো এ কিন্তু ওই ওদের সাথে ঘনিষ্ঠতা ছিল। এটা তারপরেও ও মানে হিট হয়ে গেছে, ও প্রোডাক্ট আনছে, মানুষ কিনছে। আচ্ছা যাই হোক, এই স্যাম্পলিংটা করার পর মার্চেন্ডাইজিং এর পর আমরা কি করব? আমাদের যে বিজনেসটা মার্চেন্ডাইজিং রিলেটেড, আমাদের যে কেনা বেচা বিজনেস সবকিছু হয়, এটা কি ন্যাশনাল লেভেলে হয় নাকি আন্তর্জাতিক লেভেলে হয়? আন্তর্জাতিক। এই আন্তর্জাতিক লেভেলে এগুলোকে আমি একদিন পড়াইছিলাম না, তাহলে আমি ডিপ্লোমাতে পড়াইছি। আচ্ছা, এটার জন্য আমরা পড়বো হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। ইনকোটার্মস। এবং এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, এক্সিম ব্যাংকের নাম শুনছি না, হ্যাঁ বেক্সিমকো নাম শুনছি না? হ্যাঁ। হুম? না না না, আমি ওটা বলতেছি না। এই যে এক্সিম, এক্সিম শব্দটা কোন জায়গা থেকে আসছে সেটা বলতেছি। আমরা কি জানি এক্সিম শব্দটা কোথা থেকে আসছে? স্প্যানিশ না? স্প্যানিশ এক্সিম, এক্সপোর্ট ইম্পোর্ট। এই যে এক্সপোর্ট করার জন্য আমার কি কি কাগজপত্র লাগে, ইম্পোর্ট করার জন্য কি কি কাগজপত্র লাগে, এক্সপোর্ট ডকুমেন্টেশন, ইম্পোর্ট ডকুমেন্টেশন, এগুলো আমরা পড়বো। এবং এই যে ফিমেলদের আরেকটা বড় স্কোপস এন্ড অপরচুনিটি, এই গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে একটা ডিপার্টমেন্ট আছে, কমার্শিয়াল ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের নাম কি? কমার্শিয়াল ডিপার্টমেন্টে এই যে এইসব ডকুমেন্টেশন নিয়ে কাজ করে, ডেস্ক জব, অফিস জব। তারপরে হচ্ছে এই যে আমার যে প্রোডাক্ট 10,000 পিস শার্ট ডেলিভারি দিতে হবে,
ডেলিভারিটা আমি দিব কি দিয়ে, শিপ দিয়ে। তাহলে শিপকে কি বলে? ভেসেল বলে, ভেসেল। শিপের অপর নাম ভেসেল। এই যে ভেসেল বুকিং, এই কমার্শিয়াল ডিপার্টমেন্টের আরেকটা কাজ হচ্ছে ভেসেল বুক করা। এবার ভেসেল বুকিংটা কি? ভেসেল বুকিং যখনই আমি ঢুকলাম, এই যে সাথে সাথে এই যে মার্কসের অ্যাড আসলো। এটা কি আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি কি না, যে বড় বড় কন্টেইনার মার্কসের যাচ্ছে, বা হচ্ছে ওই যে ইপিজেড এর পাশে দেখা যায় না বড় বড় কন্টেইনার রাখা আছে মার্কসের। এই ভেসেল বুকিং এর কাজ, এগুলো জটিল কাজ। খুব সুন্দর স্যার, বাঙালি ডিগ্রি বানানো। বাংলাদেশ সুন্দর আছে। এজন্য বলে এইসব না করতে পারে না ওটা জার্মান ব্র্যান্ড নাম যত জানি। তাহলে স্যার এক্সিম ব্যাংক স্যার এই যে ইম্পোর্ট এক্সপোর্টের সময় বেশি কাজ করেছে। এক্সিম ব্যাংক, ডেনমার্ক। এক্সিম ব্যাংক কি স্যার এক্সপোর্ট ইম্পোর্টের জন্য বেশি কাজ করে? নট নেসেসারিলি, ওটা জাস্ট নাম দিছে আর কি। মানে আমি যখন আমার একটা কোম্পানি খুলবো, আমি একটা নাম দিব, আমার একটা ইউনিক ফিচার রাখতে হবে না? এবং স্টুডেন্ট যদি ওখানে অ্যাকাউন্ট খুলতে চায়, এক্সিম ব্যাংক কি মানা করবে যে না তুমি খুলো না, আমরা শুধু এক্সপোর্ট ইম্পোর্টের ওদেরকে দিব? ওটা জাস্ট একটা নিশ। যেমন প্রত্যেক যারা হচ্ছে ওই যে ক্লদিং বিজনেস করে বা যাই করে, একটা নিশ আছে, নিশ বলে, NICHE, নিশ। নিশ মানে হচ্ছে আমি নির্দিষ্ট কোন সেক্টরটা ধরবো বা কোন মানুষদেরকে টার্গেট করবো। নট নেসেসারিলি ওরা শুধু এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, অন্য কাজও করে। আচ্ছা, এই চ্যাপ্টারটা গেল। তারপরে আমরা যখন এই ডকুমেন্টেশনের কাজ করব বা এত বড় একটা অর্ডারের কাজ করব, আমাদের ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে এবং ব্যাংকের সাথে লেনদেন করা লাগবে। সেটা আমরা এই ব্যাংকে কি করতে হবে? মূলত এলসি খুলতে হয়, লেটার অফ ক্রেডিট। তো আমরা এরপরে এলসি নিয়ে পড়ব, লেটার অফ ক্রেডিট। এটা অনেক নাম শুনি, এটা তুমি করে বিগিনে না। লেটার অফ ক্রেডিট নাম এবং হচ্ছে PLC। ওটা হচ্ছে পাবলিক PLC, পাবলিক লিমিটেড কোম্পানি। অনেক কোম্পানি যখন বলে কি করে সানলাইনে তখন বলে যে এলসি পাইনি। এলসি পায় না, এই যে স্পেশালি সিমেন্ট বাইরে থেকে আসে, রড স্টিল বাইরে থেকে আসে, মানে বাইরে থেকে এসে দেশে পরিশোধিত করে। সেটা আবার হচ্ছে BSRM, KSRM, RSRM হ্যাঁ। এই যে এই সিমেন্টের কাঁচামাল, এই যে সিমেন্টের কাঁচামালটার নাম কি জানো? ক্লিনকার। মানে দেশে ম্যানুফ্যাকচারিং হয় কিন্তু কাঁচামালটা আসে বাইরে থেকে, ক্লিনকার বলে। ক্লিনকারটা বাইরে থেকে আনতে হয়। তো যখন মাঝখানে ডলারের দরপতন হলো, ঠিক হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের আগে, ডলারের না টাকার দরপতন হয়েছিল, ডলারের দাম বেড়ে গেছিল, তখন কেউ আর এলসি করতে পারতেছিল না, দেশে ডলার সংকট হয়ে যাচ্ছিল। এই যে গার্মেন্টস বিজনেস থেকে সবাই ঝুঁকিতে পড়ে গেছিল যে আমরা এলসি করতে পারতেছি না, সবাই বারবার বলতেছিল কোনো ব্যাংক এলসি করতেছে না। এরকম হলে তখন কি হয়? তখন আর দেশ আমদানি করতে পারে না। এবার আমি যদি কাঁচামাল আমদানি করতে না পারি, আমি তো প্রোডাক্ট তৈরিও করতে পারবো না, রপ্তানিও তৈরি করতে পারবো না, মানে রপ্তানিও করতে পারবো না। যাই হোক, তো ওইটা একটা বলতে ছিল। আচ্ছা, আর এলসি এগুলো পড়ে ফেলার পর লাস্টে আমাদের কি থাকবে? লাস্টে হচ্ছে সবচেয়ে বড় এবং মেইন জিনিসটা থাকবে, টিএনএ দিয়ে কি বোঝায়? টার্মস এন্ড টাইম এন্ড অ্যাকশন প্ল্যান। এই টাইম এন্ড অ্যাকশন প্ল্যানে আমরা মূলত একজন মার্চেন্ডাইজারের একটা অর্ডারের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করা লাগতেছে, বা একটা মার্চেন্ডাইজিং গ্রুপে 3-4জন মিলে গ্রুপ থাকে। ওখানে ফর এক্সাম্পল ওখানে হচ্ছে ইউসুফ হচ্ছে সিনিয়র, সে হচ্ছে ওই সাইফকে আর সুবর্ণাকে দিয়ে, মানে 3জন মিলে একটা দল গঠন করছে, করে ওদেরকে ডিরেকশন দিচ্ছে, ওরা কাজ করে দিচ্ছে। সাইফকে দিচ্ছে স্যাম্পল ডেভেলপমেন্টের দায়িত্বে, যতদিন স্যাম্পল ডেভেলপমেন্টগুলো হবে, মানে প্রোডাকশনে যাওয়ার আগ পর্যন্ত এগুলো সব সাইফ দেখবে। আর সাইফ একবার অ্যাপ্রুভাল এনে দেওয়ার পরে যখন আমার প্রি প্রোডাকশন অ্যাপ্রুভাল চলে আসবে, তখন এই প্রোডাকশনের বাকি অংশটা সুবর্ণা দেখবে। সিনিয়ররা সচরাচর প্রোডাকশনে দেখে, আর যারা একটু জুনিয়র, একটু দৌড়াদৌড়ি করা লাগে স্যাম্পল ডিপার্টমেন্টে, স্টোরে, বিভিন্ন জায়গায় টেস্টিং এর জন্য, তাদের ওখানে একটু জুনিয়রদের দেওয়া হয় যে যা দৌড়া। দেখে কোন ক্লাসে? এটা কি মানে গত ক্লাসে দেখেছিলাম? ও এইটা হ্যাঁ, এটা আমাদের একদম লাস্ট টপিক এবং বলছিলাম এটা থেকে অ্যাকসেপ্ট। তো মিড টার্মে আমরা এই দুটো কভার করার চেষ্টা করব। মার্চেন্ডাইজিং এর বেসিক্স তাও পুরোটা শেষ হবে না, আর অ্যাপারেল বিজনেস বা বিজনেস ইন জেনারেল
বিজনেস কি কি রকমের হয় না হয়। তো তখন দেখবেন যে যারা অন্য সাবজেক্টেও ক্লাস করছে যে কোনটা লেখাপড়া কেমন আর কোনটা ইন্টারেস্টিং নাকি কোনটা কঠিন কোনটা সহজ সবকিছু নিজেরা জাজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই কথা বলতেই কিন্তু